নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওটা হতে চলেছে শুধুমাত্র ইস্টবেঙ্গলকে নিয়ে, কারণ ইস্টবেঙ্গল এএফসি চ্যালেঞ্জ লিগের গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলবে। সেই ম্যাচ নিয়ে বেশ কিছু আপডেট তোমাদের সঙ্গে আমরা এই ভিডিওতে শেয়ার করে নেব। তার সাথে সাথে ট্রান্সফার উইন্ডোতে কি পরিবর্তন আসতে চলেছে, অস্কার কি সিদ্ধান্ত নিল, বিদেশি পরিবর্তন নিয়ে কি ভাবনা চিন্তা রয়েছে, সমস্তটাই কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা কথা বলি এএফসি চ্যালেঞ্জ লিগ নিয়ে, তো ইস্টবেঙ্গল কালকে কিন্তু চ্যালেঞ্জ লিগের ম্যাচ খেলতে চলেছে। আজকেও কিন্তু অনলাইন অফলাইন টিকিট তোমরা রিডিম করতে পারবে। তো যারা যারা পারবে ম্যাচটা দেখতে যাও, টিমকে সাপোর্ট করো। এবং এইটা কিন্তু একদম অতীব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ইস্টবেঙ্গলের জন্য এই সিজনের ক্ষেত্রে। এবং এই ম্যাচটা যদি ইস্টবেঙ্গল ভালো রেজাল্ট করতে পারে, তো পরবর্তী অ্যাওয়ে ম্যাচ যেটা রয়েছে সেখানেও যদি ড্র করে আসতে পারে, তো অবশ্যই ইস্টবেঙ্গল পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করার সম্ভাবনা অনেক অংশ রয়েছে। তো দুটো দলকে নিয়ে কিন্তু তুল্যমূল্য আলোচনাও কিন্তু আমরা করে নিয়েছি, এই ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, সেই ভিডিওটাও দেখে নিও, তাহলেই বুঝতে পারবে এফকে আরকাদা কীরকম দল বা ইস্টবেঙ্গল এই ম্যাচটা জেতার সম্ভাবনা কতটা রয়েছে। এবার এই ম্যাচটাকে নিয়ে সবার মনে যেটা প্রশ্ন যে আমরা ম্যাচ দেখব কোথায়। দেখো, এএফসি মানে একদম জঘন্য নিয়ম। আগেকার যে যখন হতো তখন ভাই একটা নির্দিষ্ট নিয়ম ছিল, আগে থেকে জানিয়ে দেওয়া হতো কোথায় লাইভ হবে, কিভাবে হবে, সব কিছু। একটা সময় পর্যন্ত শোনা গিয়েছিল ফ্যান কোডে হবে, কিন্তু সেটাও হয়নি। এবং যেটা আমরা লাস্ট ভুটানে ম্যাচ দেখলাম, সেখানেও সেই আলফালভাবেই বলতে গেলে ম্যাচ দেখতে হয়েছিল, কিছু করার নেই। যাই হোক, ম্যাচ তবু ভালো দেখা গিয়েছিল। এবার এই যে কোয়ার্টার ফাইনালের মতন গুরুত্বপূর্ণ ম্যাচ, সেটা কোথায় লাইভ দেখানো হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত মানে কনফার্ম কিছু আপডেট নেই। এএফসি হাব সেইটা কিন্তু যেটা মানে অফিসিয়াল চ্যানেল রয়েছে সেখানে খেলা দেখানো হবে, কিন্তু সমস্যার ব্যাপার আমাদের ইন্ডিয়া থেকে নাকি ওখানে দেখা যাবে না। এবার কিছু ভিপিএন টিপিএন ইউজ করে করতে হবে, সেটা ভাই অনেক রকম ঝামেলার ব্যাপার রয়েছে। এএফসি হাব থেকে লাইভ হবে, কিন্তু আমি কখনোই বলবো না যে ওই সমস্ত ব্যবহার করো, তাতে অনেক রকম সমস্যা হয়। আমি ওরকম সমস্যার চাই না। আজকে শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গলের ক্লাবের তরফ থেকে অফিসিয়ালি জানানো হবে যে কোথায় লাইভ দেখানো হবে। তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গেলে তোমাদের জানিয়ে দেব। হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি যেটা রয়েছে সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের অফিসিয়াল চ্যানেল থেকে দেখানোর সম্ভাবনা রয়েছে। যদি সেটা সম্ভব না হয় তাহলে ফ্যান কোডেও একটা ম্যাচের, এই যে দুটো ম্যাচের জন্য আলাদা ব্যবস্থা করা হবে বলে শোনা যাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার নয়। তো কোনো চিন্তার কোনো ব্যাপার নেই, টিভিতে দেখতে পেলে যদি দেখানো হয় জানিয়ে দেবো, নাহলে মোবাইলেই তোমাদের দেখতে হবে। আর কোথায় দেখতে পাবে, কিভাবে সম্পূর্ণ সহজে দেখতে পাবে, সেটা জানার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আর ব্যবস্থা তো হয়ে যায়, এই ম্যাচেরও ব্যবস্থা হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। তো অবশ্যই একটুখানি যারা নতুন আসছো একটু সাবস্ক্রাইব করে নিও। তো এবার যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব, যে এই চ্যালেঞ্জ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আনোয়ারের খেলার সম্ভাবনা নিয়ে। তোমাদের মোটামুটি ম্যাচের দিনই জানিয়ে দিয়েছিলাম যে বেঙ্গালুরু ম্যাচের শেষেই, যে অস্কার জানানোর আগেই তোমাদের বলে দিয়েছিলাম যে যেরকম অবস্থা দেখে মনে হচ্ছে হ্যামস্ট্রিং ইঞ্জুরি, অন্তত 10টা দিন তো তাকে রেস্ট নিতে হবে। এবার সেখানে অনেকে ভাই অনেক বিশেষজ্ঞ রয়েছে আমাদের চ্যানেলের মেম্বার, বা তারা চ্যানেলের হয়তো মেম্বারও নয়, তারাই সব আমাকে অনেক কিছুই বললো যে তুমি কিছু জানো না, একটুখানি পড়াশোনা করে তোমার বলা উচিত, হেন তেন, যে এটা তো দুদিনেই সুস্থ হয়ে যাবে। ভাই একটুখানি হলেও নলেজ রয়েছে, সে থেকেই আমি যেটা বলেছিলাম যে অন্তত 10টা দিন তো সময় লাগে, কারণ এরকম আগেও হ্যামস্ট্রিং ইঞ্জুরি অনেক প্লেয়ারের দেখেছি যে সময় লাগে। এবার হ্যামস্ট্রিংয়ে তার নাকি হালকা কিছু টিয়ার হয়েছে, মানে একদম যে 2 মাস 3 মাস খেলতে পারবে না সেরকম ব্যাপারটা নয়, হালকা কিছু টিয়ার রয়েছে, সেই কারণে কিন্তু তাকে একটু রেস্ট নিতে বলা হয়েছে। মেডিকেল স্টাফরা চেষ্টা করছে যত দ্রুত সম্ভব তাকে ফিট করার। কালকের ম্যাচে তো আনোয়ার অ্যাভেলেবেল নেই, এটুকু একদম নিশ্চিত হয়ে গেছে, কিন্তু তার পরের লেগে যেটা ম্যাচ রয়েছে 12 তারিখে, সেই ম্যাচে যদি তাকে খেলানো যায় তার জন্য কিন্তু সমস্ত রকম ট্রিটমেন্ট চালানো হচ্ছে। প্রয়োজনে কিন্তু তাকে মুম্বাইতে নিয়ে গিয়েও ট্রিটমেন্ট করা হবে বলে শোনা যাচ্ছে, কিন্তু এই ম্যাচে আনোয়ারের থাকছে না এটুকু বলা যায়। এবং অস্কারও সেটা জানিয়েছে, তাই তোমাদের সঙ্গে আরও একবার শেয়ার করে দিলাম। এবং তার সাথে সাথে অনেকেই দিমিত্রিয়স ডিয়ামান্টাকোসকে নিয়ে জিজ্ঞাসা করছো যে লাস্ট ম্যাচে ডিমিত্র রেড কার্ড দেখলো, তাহলে কি চ্যালেঞ্জ লিগের ম্যাচ খেলতে পারবে না? দেখো, ব্যাপারটা সেরকম নয়। আইএসএল আর চ্যালেঞ্জ লিগ দুটো আলাদা টুর্নামেন্ট, আর এই টুর্নামেন্টের সঙ্গে ওই টুর্নামেন্টের কোনো মিল নেই, এবং এখানের কার্ড কিন্তু ওখানে ক্যারি ফরওয়ার্ড হয় না। তো সেক্ষেত্রে ডিমিত্রিয়স ডিয়ামান্টাকোসের কোনো রকম কার্ড সমস্যা বা কোনো প্লেয়ারেরই কোনো রকম কার্ড সমস্যা নেই, সবাই
ফ্রেশ প্লেয়ার হিসাবে খেলতে নামবে, তো সেক্ষেত্রে কোনো রকম চিন্তার কারণ নেই, ডিমি কিন্তু ম্যাচের জন্য অ্যাভেলেবেল রয়েছে। তো এই ব্যাপারটাও তোমাদের ক্লিয়ার করে দিলাম, অনেকেই এই ব্যাপারটা নিয়েও জানতে চাইছিলে, লাইভ নিয়েও বলে নিয়েছি, আর টিকিট নিয়েও রিকোয়েস্ট করছি আমার তরফ থেকে, পারলে সবাই একটু মাঠে যাও। আমি যেতে পারছি না, তোমরা জানো আমার কতটা দূরে বাড়ি, আমার ফেরা খুবই সমস্যার ব্যাপার, সেই কারণে আমি যেতে পারছি না, তা না হলে কাছাকাছি বাড়ি হলে আমি অবশ্যই যেতাম। তো প্লিজ তোমরা একটু মাঠে যাও, টিমকে সাপোর্ট করো, টিকিট এখনও অ্যাভেলেবেল রয়েছে। তো এরপর যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইএসএল এর রেফারিং। তো আইএসএল এর রেফারিরা তো পুরো সার্কাস লিগ বানিয়ে দিয়েছে আইএসএলকে। আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান সুপার লিগ নয়, এটা ইন্ডিয়ান সার্কাস লিগ। তো সেই সার্কাস লিগে বেশ কিছু গুরুত্বপূর্ণ রেফারি রয়েছে, হরিশ কুন্ডু তার মধ্যে অন্যতম। কালকে কিন্তু বেশ কিছু ইস্টবেঙ্গল সমর্থকরা রাস্তায় নেমে এই ব্যাপার নিয়ে প্রতিবাদ করেছে, নানান রকম ব্যানার পোস্টার নিয়ে তারা প্রতিবাদ করেছে, এবং সেখানে একটা জিনিস দেখলাম যে হরিশ কুন্ডুর মুখ লাগিয়ে একটা মানে বডি বানানো হয়েছে, এবং সেখানে অনেক কিছু দাবি, তার মধ্যে একটা পোস্টার দেখে ভাই আমার হেভি হাসি পেয়ে গেছে, যে হরিশ কুন্ডুর ভাই ফাঁসি চাই। ফাঁসি চাওয়ার মতন কিছু নেই, অন্তত আমার মতে বলে যে সঠিকভাবে রেফারিং হোক, আইএসএলের মান উন্নত করার জন্য প্রয়োজনে বিদেশি রেফারি নিয়ে আসুক, সেইগুলো যদি করা হয়, বা ভিএআর সিস্টেম যদি আনা যায়, সেগুলো ব্যবস্থা করা উচিত। ফাঁসি দরকার নেই, ওগুলো একটু মানে খুব বাড়াবাড়ি ব্যাপার হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, যাই হোক, প্রতিবাদ চলবে, কিন্তু সার্কাস লিগও চলছে, সার্কাস লিগও চলবে, সেটারও কোনো পরিবর্তন হবে না, আগেও হয়নি, এখনও হচ্ছে না, পরেও হবে না। সার্কাস লিগ এরকমভাবেই চলবে, এটাই মানিয়ে নিতে হবে, মেনে নিতে হবে। এবার প্রয়োজনে ইস্টবেঙ্গল বা মোহামেডানেরও উচিত যে দু একটা করে ট্রান্সফার উইন্ডোতে যদি রেফারি কেনা যায়, তাহলে কিছুটা হলেও সুবিধা পাওয়া যাবে আইএসএল এর ম্যাচে। পরবর্তী সময় অবশ্যই সামার ট্রান্সফার উইন্ডোতে বাকি দলগুলো যেরকম কিছু রেফারি কিনে ম্যানেজ করে নেয়, বাকি দলগুলোরও উচিত কিছু রেফারি কেনার। তো দেখা যাক, সেগুলো যদি করতে পারে তো ভালো হবে, আর সেরকমও যদি কোনো আপডেট পাই জানলে তোমাদের জানিয়ে দেব। তো যাই হোক, এরপর আমরা নেক্সট যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, আজ থেকে মোটামুটি 3 দিন 12 ঘন্টা আগে তোমাদের আপডেট শেয়ার করেছিলাম যে অস্কার ব্রুজন কিন্তু ইস্ট বেঙ্গলে থাকতে চলেছে, কন্ট্রাক্ট হতে চলেছে কিন্তু 2027 সাল পর্যন্ত 1+1 ইয়ার ডিল, 1 বছরের কন্ট্রাক্ট পুরোপুরি থাকছে 2026 সাল পর্যন্ত, এবং 2026 সালের পারফরমেন্সটা দেখে ক্লাব ডিসাইড করবে, এবং ক্লাবের হাতে সেই কন্ট্রাক্ট ট্রিগারের অপশানটা থাকবে, প্রয়োজনে 2027 সাল পর্যন্ত তাকে ট্রিগার করা যাবে। এবং অবশ্যই অস্কারের কাছে আইএসএল এর কিছু ক্লাবের অফার ছিল, এবং সাথে সাথে তোমাদের এটুকুও শেয়ার করে রাখি, ইন্দোনেশিয়ার কিন্তু একটা বড় অফার তার কাছে ছিল। সে তার পরিবার সমস্ত কিছু চাইছিল যে সে ইন্দোনেশিয়াতে চলে যেতে এবং সেখানে গিয়ে তারা শিফট করতে, কিন্তু সে সেই সমস্ত কিছু বাদ রেখে ক্লাবকে ভালোবেসে শুধুমাত্র, এবং আর্থিক প্রস্তাবও কিন্তু ইন্দোনেশিয়ার অনেক ভালো ছিল, এবং আইএসএল এর যে ক্লাবের অফার ছিল তাদেরও কিন্তু মানে আরও ভালো অফার ছিল, সেই সমস্ত রিজেক্ট করে শুধুমাত্র ক্লাবকে ভালোবেসে, সমর্থকদের ভালোবেসে কিন্তু অস্কার ইস্টবেঙ্গলে থাকার সম্মতি জানিয়ে দিয়েছে। অফিসিয়াল সিগনেচারটুকু বাকি রয়েছে, সেটাও হয়ে যাবে 12 তারিখের মধ্যেই শোনা যাচ্ছে। তো অস্কার কিন্তু কাজের মতন কাজ করেছে, এবং অস্কার শুধুমাত্র যে চুক্তিতে সাইন করেছে সেটা নয়, অস্কার এবার তার নতুন চুক্তি ক্লাব ম্যানেজমেন্টের কাছে দিয়েছে। প্রথম অস্কার যেটা চেয়েছে তার কিছু প্রয়োজনীয় সাপোর্ট স্টাফ, যারা কিন্তু অবশ্যই টেকনিক্যাল কমিটিতে থাকবে, অস্কার সেরকম ব্যক্তিকে আনবে বলে জানিয়েছে, এবং সেটাতে ক্লাব সম্মতি দিয়েছে। এমনকি অস্কার তার পছন্দর মতো প্লেয়ার এনে সেখানে ইন্ডিয়ান প্লেয়ারের জায়গা হোক বা বিদেশি প্লেয়ার নিয়ে একটা ক্রাইটেরিয়া দিয়েছে ক্লাবের কাছে, সেটা পরে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন পুরো ডিটেলে আলোচনা করব, এখনই বলার মতন জায়গায় নেই। তো সেই বিদেশি প্লেয়ারের সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান বেশ কিছু সেট প্লেয়ারকে সে চেয়েছে, তাদেরকে কিন্তু লাগবেই অস্কার জানিয়েছে যে কোনোভাবে। এবার খুব হাই প্রোফাইল কিন্তু কিছু প্লেয়ার নয় যে 3 কোটি 4 কোটি খরচা হবে, মোটামুটি 1 কোটি টাকায় 2টো প্লেয়ার পাওয়া যাবে, সেরকম প্লেয়ারকেই অস্কার চেয়েছে, এবং একটা পজিশানে তো একটা দারুণ প্লেয়ারকে টার্গেট ইস্টবেঙ্গল করেছে, সেটাও তোমাদের কয়েকদিনের মধ্যেই জানিয়ে দেবো, এখনই জানাচ্ছি না। তো ঠিক আছে, এইগুলো কিন্তু অস্কারের আপডেট রয়েছে, এবং মেসির সঙ্গেও নতুন করে কথাবার্তা বলা হচ্ছে, কারণ মেসি বাউলির দারুণ ছন্দ দেখিয়েছে। আইএসএলে 5টা ম্যাচ কিন্তু মেসি বাউলি এখন পর্যন্ত খেলেছে, তাও সে ফুল গেম টাইম পায়নি। 5টা ম্যাচের মধ্যে কিন্তু তার 2টো অ্যাসিস্ট, একটা চান্স, 2টো গোল
গোল, একটা অ্যাসিস্ট এবং 4টে না 5টা চান্স ক্রিয়েট করেছে। মানে একটা দারুণ তার ফর্ম দেখাচ্ছে এবং যথেষ্ট ফিজিক্যালি স্ট্রং, দেখে কখনোই মনে হয়নি যে সে প্রিসিজন করেনি, দলের সঙ্গে নতুন বোঝাই যায়নি। তো তার সাথেও কিন্তু চাইছে ম্যানেজমেন্ট কন্ট্রাক্ট বাড়িয়ে নিতে। এবার তার সাথে একদম শর্ট টার্ম কন্ট্রাক্ট, কয়েক লক্ষ টাকার কন্ট্রাক্ট করা হয়েছে, তার সাথে লং টার্ম কন্ট্রাক্টে যাবে বলেই শোনা যাচ্ছে। এখনও পর্যন্ত সেটা হয়নি। চ্যালেঞ্জ লিগের ম্যাচে পারফরমেন্স দেখে কিন্তু মেসি বাউলির সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন পর্ব সারতে চাইছে অস্কার। তো এটাও কিন্তু একটা গুড নিউজ। তোমাদের সঙ্গে এতগুলো ইস্ট বেঙ্গলকে নিয়ে নিউজ শেয়ার করে দিলাম, তাই প্লিজ যারা চ্যানেলে প্রথমবার আসছো চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিও ভালো লাগলে একটা করে নয় লাইক করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।